প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। ব্যারিস্টার ফুয়াদ ও এক আত্মীয়ের পরামর্শে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা। দেশসেরা ক্রিকেটারকে চিনতেন না মামলার বাদী। 2027 বিশ্বকাপে সাকিবকে দলে চান সাবেকরা। রাজনীতি থেকে খেলাকে আলাদা রাখার আহ্বান। ক্রীড়া বান্ধব সরকার পেয়ে নিজেকে ভাগ্যবান বলছেন তামিম। আমিনুল দেখাচ্ছেন নতুন স্বপ্ন। বিসিএলে জাতীয় দলের বাইরে থাকাদের দাপট। ব্যাটিংয়ে নাইম শেখ, বোলিংয়ে সেরা রাজশাহীর মেহরব। সিডনির প্র্যাকটিস ফ্যাসিলিটিতে মুগ্ধ আফিদারা। একদিন অনুশীলন করেই পেয়ে গেছে ভালো করার টোটকা। আদাবরে রুবেল হত্যা মামলার আসামি সাকিব আল হাসানকে চেনেন না বাদী নিজেই। উকিল ব্যারিস্টার ফুয়াদ আর নিকট আত্মীয়ের পরামর্শেই দেশসেরা ক্রিকেটারের নাম ঢোকানো হয় এই মামলায়। স্টার প্লেকে এমন কথাই জানিয়েছেন রুবেলের বাবা। মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, হত্যাকাণ্ডের সময় যদি দেশের বাইরে থাকেন সাকিব, তবে ইমিগ্রেশনের সঙ্গে কথা বলে নেওয়া হবে সিদ্ধান্ত। মামলার চার্জশিটও দেওয়া হবে দ্রুতই। যেসব মামলায় অভিযুক্ত টাইগার সাবেক অধিনায়ক, তার জামিন পেতেও খুব একটা বেগ পেতে হবে না বলেই মত বিশেষজ্ঞদের। বাকিটা মাহবুব রিমনের রিপোর্টে। হঠাৎ করে আলোচনায় সাকিব আল হাসান আর তার দেশে ফেরার ইস্যু। প্রশ্ন তবে সেখানে বাধাটা কোথায়? রয়েছে আদাবরে, যে আদাবরের গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার 28 নম্বর আসামি টাইগারদের সাবেক অধিনায়ক। সরকারের পক্ষ থেকে মিলেছে গ্রিন সিগন্যাল। বলা হয়েছে, যদি সেই মামলা ফেস করে সাকিব দেশে ফিরতে পারেন, তবে তার দ্বার খুলে যাবে জাতীয় দলের জন্য। জানতে চাওয়া সেই মামলার এখন আপডেট। 5 আগস্ট 2024 ছাত্র জনতার চূড়ান্ত বিজয়ের ঠিক আগ মুহূর্তে আদাবরে গুলিবিদ্ধ হন গার্মেন্টস কর্মী রুবেল। 2 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে একটি বেসরকারি হাসপাতালে মারা যান 7 আগস্ট। পরে 22 আগস্ট আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন তার বাবা রফিকুল ইসলাম, যেখানে 156 জন ব্যক্তি ও সংগঠনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা করা হয় 4 থেকে 500 জনকে। সেই মামলার 28 নম্বর আসামি সাকিব আল হাসান। যদিও সে সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে সাকিব ছিলেন কানাডাতে, বাদী নিজেও সাকিবকে চিনতেন না। এই মামলার আসামির তালিকা আমরা দেখতেছি যে ক্রিকেটারের নাম সাকিবুল হাসানের নাম আছে। 5 আগস্টে যার গুলি লাগে, আমার ছেলে যেন 7 তারিখে মারা যায়, 19 তারিখ না 20 তারিখে মামলাটা হয়েছে। মামলা আমার ওই ভাতিজা আর ওরা দুইজনেই করছে। করার পরে আমাকে এখান থেকে নিয়ে গেছে, যাওয়ার পরে মামলার বাদী করাইছে। একদিন ব্যারিস্টার ফুয়াদ আমাকে বলছিল, আঙ্কেল আপনি চিন্তা করেন না, আপনার টেনশন করার লাগবে না, আপনার আসামি আপনার ছেলের বিচার সরিয়ে হবে। সরকারের কাছে আমরা তো দাবি বারবার জানাইছি, আমরা এটা জুলাই শহীদের বিচার চাই। এ বিষয়ে জানতে বাদীপক্ষের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে মামলায় ব্যবহৃত নম্বরটি মৃত রুবেলের বাবার নয়, বরং এক নিকট আত্মীয়র, যিনি মূলত পুরো মামলার দেখভাল করেন। সাকিবকে নিয়ে কিছুটা নমনীয় তিনিও। মামলাটা করার পরে আমরা জানি যে বিভিন্ন ধরনের হুমকি থেকে শুরু করে অনেক কিছু আমরা পাবো। ব্যবসায় হচ্ছে আমার নাম্বারটা দেওয়া হয়েছে যেন আমি এগুলো ফেস করি। 2 তারিখে যখন ম্যাসাকার হয়ে যায় সারা বাংলাদেশে, আপনার একটা ম্যাসাকার চলে, সেদিন হচ্ছে আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছেন, ফেসবুকে পোস্ট দিচ্ছেন, লাইক এই ধরনের আসলে একটা সেলিব্রিটির কাছ থেকে এটা আশা করা যায় না। সে একজন খেলোয়াড়, তাকে যদি হচ্ছে সে আইনি প্রসেস কমপ্লিট করে যদি সে খেলতে পারে, এটা আমাদের কোনো ইস্যু নেই। আমাদের মামলার কারণে তার খেলাতে ইম্প্যাক্ট করবে, এটা আসলে আমরা মনে করি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না।
পরে সাকিবের মামলাটি আদাবর থেকে স্থানান্তর হয় ডিবিতে। তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয় 2 দফা। জানা যায় চূড়ান্ত চার্জশিট দিতে নেওয়া হবে আরও কিছুটা সময়। এই ঘটনায় তার সম্পৃক্ততা আছে কিনা এই বিষয়ে আমরা ইনভেস্টিগেশন করব। ইমিগ্রেশনের মাধ্যমে আমরা একটা তথ্য চাবো যে ওই মুহূর্তে সে ইমিগ্রেশনের থেকে আমরা একটা রিপোর্ট নিব যে সে দেশে ছিল না বাহিরে ছিল। এটা তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনগত পরামর্শ নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। ফলাফল একটা বিষয় স্পষ্ট, মিস্টার 75 এর ব্যাপারে নমনীয় সবাই, কিন্তু সাকিব যে একাধিক মামলার আসামি, তাহলে তার ফেরার প্রক্রিয়া কেমন হবে? মামলা এলো, তদন্ত করার পরে তার হলো স্থান দেখবে কোথায় আছে না আছে, তার উপর ডিপেন্ড করে তাকে চার্জশিট আসবে। এছাড়া ওনার নামে আর একটা দুদকের মামলার কথা শুনেছি। দুদকের মামলাটার বিষয়টা হলো দুদক একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওটা মামলা এখনো তদন্তাধীন অবস্থায় আছে। এছাড়াও আরও আরেকটা মামলা আছে ওনার নামে, হলো এনআইএক্টের মামলা। সেটা যদি গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করা হয়ে থাকে সেক্ষেত্রে সেটা হলো জামিনযোগ্য অপরাধ। হিসেব বলছে তাই 2-2 4 মিললে হয়তো সাকিবকে লাল সবুজের জার্সিতে দেখা যাবে দ্রুতই, কিন্তু পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে সেটা যে নয় তা তো বলাই যায়। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। 2027 ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনায় সাকিব আল হাসান হতে পারেন বাংলাদেশ দলের মাস্টার স্ট্রোক। সাবেক সেরা অলরাউন্ডারের এক্সট্রা লার্জ এক্সপেরিয়েন্স মাঠের ক্রিকেটে অমূল্য বলছেন সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার। সাকিবের ফেরা নিয়ে ইতিবাচক সাবেক ওপেনার ও কোচ হান্নান সরকার। এরই মধ্যে শুরু হয়েছে তার জাতীয় দলে ফেরার প্রক্রিয়া। সাকিবের মামলার সব নথি মন্ত্রণালয়ে জমা দিয়েছে বিসিবি। সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে এমন এক নাম যিনি না থেকেও থেকে যান। তাকে নিয়ে একটা দিনের জন্যও বন্ধ থাকে না আলোচনা সমালোচনা। বছর গড়িয়ে গেছে, টাইগার জার্সিতে মাঠে নামেননি সাকিব আল হাসান, চেয়েও আসতে পারেন না দেশে। তবে রাজনৈতিক পট পরিবর্তনে আবার জেগে উঠেছে সাকিবের ঘরে ফেরার সম্ভাবনা। ক্রিকেটে সাকিবের অবদানকে প্রাধান্য দিয়েই তাকে বাংলাদেশ দলে ফেরানোর কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাই তো ভক্ত সমর্থকদের মতো নাম্বার 75-এর ফেরার অপেক্ষায় সাবেক ক্রিকেটাররা। ক্রিকেট বোর্ড যদি সেভাবে চিন্তা করে, গভর্নমেন্ট সাপোর্টটাও যদি সেভাবে হয়, তাদের বিষয়টা আমি বলছি না যে একদম ডিসিশন দিয়ে দেয়, নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যেভাবে করতে হয় একটু ক্লোজলি লুক আফটার করা এবং তাড়াতাড়ি লুক আফটার করা। আইনের গতি আমরা জানি যে একটু স্লো থাকে, সেখানে যদি স্পেশাল নজরের মাধ্যমে সেটা একটু তাড়াতাড়ি করা যায় তাহলে ডিসিশনটা হয়তো আমরা ধারণা করছি সাকিব মাশরাফির পক্ষে আসবে এবং তারা আমাদের ক্রিকেটে চলে দেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি সাকিব। 2023 ইন্ডিয়া বিশ্বকাপে সবশেষ ওয়ানডে খেলেছেন দেশসেরা অলরাউন্ডার। জাতীয় দলে খেলতে না পারলেও দুনিয়া ভর খেলে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট। 2027-এ আরও একটা ওয়ানডে বিশ্বকাপ, মাঠের ক্রিকেটে কাজে আসতে পারে সাকিবের অভিজ্ঞতা। সাকিবের থাকা মানে কিন্তু আমাদের দলে একটা দুজন প্লেয়ার পাওয়া, একজনের মাঝখানে দুজন প্লেয়ার পাওয়া যায়, এবং এই স্টিল প্লেইং ক্রিকেট এখনও ভালো খেলছে, তো ওর সার্ভিসটা আমরা কাজে লাগাতে পারি। অবসর যখন নেবেন তখন দেবেনই, বাট তিনি যদি ফিরে আসেন তার সার্ভিসটা ডেফিনেটলি বাংলাদেশ টিমের অনেক কাজে লাগবে। চলতি বছর ব্যস্ত সূচি টাইগারদের। আসন্ন পাকিস্তান সিরিজে না পাওয়া গেলেও দ্রুতই সাকিব ফিরবেন জাতীয় দলে, সেই আশার কথাই জানিয়েছেন সাবেকরা। ডায়না জারিন, স্টার নিউজ। দেশে ক্রীড়া বান্ধব সরকার পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন তামিম ইকবাল খান। এছাড়া একজন সাবেক অধিনায়ককে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে পেয়ে নতুন করে স্বপ্ন দেখবে দেশ, মনে করেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। শুক্রবার সাংবাদিকদের সংগঠন বিএসজি এর ইফতার শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তামিম। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী যে আসলে স্পোর্টসে এখন চেঞ্জেস আমরা দেখব। বাংলাদেশের প্রত্যেকটা স্পোর্টস, অনেক ধরনের স্পোর্টস আছে, বাট যে লেভেলে এদেরকে থাকা উচিত আমার মনে হয় এখনো ওই লেভেলে না। তার চেয়েও বড় প্লাস পয়েন্ট আমাদের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে।
সে নিজে খেলেছেন, ইন্টারন্যাশনাল খেলেছেন, বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন। তো প্লেয়ারদের কষ্ট, অর্গানাইজারদের কষ্ট, উনি এই জিনিসটা খুব ভালো বুঝছেন। তো আমি এই কারণে আরও বেশি আশাবাদী যে সকল স্পোর্টসে কিছু না কিছু ওই ইমপ্রুভমেন্ট হবে। বিসিএলে লিটন মোস্তাফিজদের ছাড়িয়ে দাপট দেখাচ্ছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। ব্যাটিংয়ে নাইম শেখ, বোলিংয়ে চমক রাজশাহীর তরুণ ক্রিকেটার মেহরাব হাসান। কে হবেন সেরা পারফর্মার জানা যাবে 3 মার্চ টুর্নামেন্টের ফাইনালে। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। দর্শকদের ভালোবাসা আর ক্রিকেটারদের ম্যাচ খেলার উচ্ছ্বাসে জমে উঠেছে দেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিসিএল এর আসর। টি-20 বিশ্বকাপের মাঝে উত্তরাঞ্চলের 2 শহর রাজশাহী আর বগুড়ায় ক্রিকেট তারকাদের মিলন মেলা দেশের ক্রিকেট প্রেমীদের কাছে বাড়তি পাওয়া। 4 দলের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে এক একটি দল মোট 3টি করে ম্যাচ খেলবে নিজেদের মাঝে। সেখান থেকে সেরা 2 দলের মাঝে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট ফাইনাল। টুর্নামেন্টের 2 ম্যাচ শেষে ফাইনাল প্রায় নিশ্চিত করেছে লিটন শান্তদের উত্তরাঞ্চল। জয়শূন্য থেকে ফাইনালের পথ প্রায় বন্ধ ইমন মমিনুলের পূর্বাঞ্চলের। এদিকে 2 ম্যাচ শেষে সেরা রান সংগ্রাহকের তালিকায় বাজিমাত করেছে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। লিটন তামিমদের পেছনে ফেলে 152 রান করে তালিকার শীর্ষে বিপিএল এর কোটি টাকার ক্রিকেটার নাইম শেখ। 130 রান করে 2-এ আছেন আকবর দ্য গ্রেট। 3 রান কম করে কোঅপ প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন আছেন 3 নম্বরে। 4 এবং 5-এর নামটা মমিনুল হক আর আফিফ হোসেন। বোলিং ডিপার্টমেন্টে এবার চমক দেখিয়েছেন মেহরাব হাসান। 2 ম্যাচে 5 উইকেট নিয়ে রাজশাহীর এই তরুণ স্পিনার টুর্নামেন্টে এখন পর্যন্ত টপ উইকেট টেকার। 2-এ আছেন নাহিদ রানা। স্পিড স্টারেরও 2 ম্যাচে উইকেট শিকার 5টা। 1 উইকেট কম নিয়ে পরের নামটা রিশাদ হোসেন। তালিকার 4 এবং 5-এ আছেন খালেদ আহমেদ আর রাকিবুল হাসান। শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে 4 দল, যেখানে সাউথ জোন আর সেন্ট্রাল জোনের এক দল ফাইনাল খেলবে নর্থ জোনের বিপক্ষে। রেদওয়ান শাওন, স্টার নিউজ। পরিবারের ইচ্ছে ছিল সরকারি চাকরি করবেন নাহিদ রানা, তবে তিনি হয়েছেন ক্রিকেটার। নিজ জন্মস্থান রাজশাহীতে নাহিদের খেলা দেখার আনন্দ বড় ভাইয়ের। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে ছবি তুলছেন একজন মধ্যবয়সী মানুষ। নানা স্টাইলে, নানাভাবে তার চোখে মুখে গর্ববোধ আর তৃপ্তি খেলা করছে। কিন্তু মাঠের মধ্যে দাঁড়িয়ে ক্রিকেটারদের পুরস্কার হাতে ছবি তোলা কে এই ব্যক্তি? তিনি নাহিদ রানার বড় ভাই। উইকেট আমি সবারটাই এনজয় করেছি, নিজের ভাই বলে তাই না, যে শরীফুল ভাই পেয়েছে, আমার নাহিদ রানা পেয়েছে, সবার গলাইতে এনজয় করেছি। নাহিদ এই রাজশাহীরই সন্তান। রাজশাহীর একাডেমিতে ক্রিকেট খেলে বড় হয়েছেন। এখন দেশের অন্যতম সেরা পেসার। তার গতিতে মুগ্ধ পুরো দেশ, বিস্মিত বিশ্ব। কিন্তু ছোটবেলায় নাহিদের পরিবার চায়নি ক্রিকেটার হবেন নাহিদ। আমার স্বপ্ন যে কোনো একটা সরকারি চাকরিতে মনে করেন যে লাগাইতে পারলে আলহামদুলিল্লাহ, এরকম একটা নিয়ত ছিল। সেনাবাহিনীর প্রতি ছিল আগ্রহ বেশি, যে ইনশাল্লাহ যতটুকু উঁচা আছে, মাত্র মেধাও ভালো আছে, ইনশাল্লাহ সেনাবাহিনীতে হবে, এতটুকু আশা ছিল। ক্রিকেটার হয়ে নাহিদকে নিয়ে গর্ব করেন পরিবারের সবাই। বড় তারকা হলেও নাহিদের মাঝে আসেনি কোনো পরিবর্তন। আগে থেকেই ছোটতে কথা কম বলে সবার সাথে, শুধু বাইরে বলে না, আমার বাসা তো তাই সবার সাথে অত কথা বলে না, কিন্তু আর মিশে বেশি। আগেও যেমন মিশেছে মানুষের সাথে, এখন তার চেয়ে এত বেশি মিশে। কোনো আর গর্ববোধ নাই যে আমি একটা জাতীয় দলের ক্রিকেটার, আমি এই জায়গায় যাবো না, অমুক জায়গায় যাবো না, এই জিনিসটা ভিতরে নাই। বিসিএলে নর্থ জোনের হয়ে খেলছেন নাহিদ। দ্বিতীয় ম্যাচে সাউথ জোনের বিপক্ষে করেছেন আগুন ঝরা বোলিং। 3 উইকেট নিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। মাঠের ভেতরে নাহিদের সাফল্য আর মাঠের বাইরে বড় ভাইয়ের হাসি, এই দুটো ছবি বলে দেয় স্বপ্ন যদি সত্যি হয়, আনন্দটা শুধু একজনের থাকে না, পুরো পরিবারের হয়। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, রাজশাহী। সিডনির জুবলি ওভালের অবকাঠামো আর প্র্যাকটিস ফ্যাসিলিটি দেখে মুগ্ধ বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম দিনের অনুশীলন শেষে টুর্নামেন্টে ভালো করার মোটিভেশন পেয়ে গেছে ঋতু মারিয়ারা। সিডনিতে যতদিন থাকবে এই ভেন্যুতেই অনুশীলন করবে পিটার বাটলারের মেয়েরা। অস্ট্রেলিয়ার সময় প্রতিদিন সকাল 9টা থেকে শুরু হবে বাংলাদেশের অনুশীলন।
বৃষ্টি ভেজা সিডনিতে মারিয়াদের চোখে মুখে আলোক ছটা। প্রথমবার এএফসির ফ্যাসিলিটিস পেয়ে ওদের উদ্যম ছাড়িয়ে গেছে আকাশের বিশালতাকেও। এতদিন সিডনির ভ্যালেন্টিন পার্কের গণ্ডিতে আটকে ছিল বাটলার্স ব্যাটালিয়ন। এখন থেকে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সব সুবিধাই ভোগ করবে মেয়েরা। সিডনির জুবিলি ওভালে সকাল 9টায় প্র্যাকটিস শুরু করে ঋতুপর্ণা শামসুন নাহাররা। মেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি, এরই মাঝে ঘন্টা দেড়েক অনুশীলন করেছে টিম বাংলাদেশ। প্র্যাকটিসের পর নতুন হোটেলে লাঞ্চ সারে মেয়েরা। এই রৌদ্র, এই বৃষ্টি, তারপর আমরা চেষ্টা করছি যে ওয়েদারের সাথে খাপ খেয়ে ট্রেনিং করতে। দলে তেমন কোনো ইনজুরি নেই, ছোটখাটো ইনজুরি যেটা আছে আলহামদুলিল্লাহ ফিজিও আছে, ওটা রিকভারি হচ্ছে। নিয়ম অনুযায়ী সিডনির জুবলি ওভাল বাংলাদেশের প্র্যাকটিস ভেন্যু। সিডনিতে বাকি দিনগুলোতেও বাংলাদেশ এই ভেন্যুতেই অনুশীলন করবে। বাটলার আগেই জানিয়ে দিয়েছেন প্রতিদিন সকাল 9টায় শুরু হবে সেশন। সিডনিতে যতগুলো স্টেডিয়াম এশিয়ান কাপের জন্য বরাদ্দ হয়েছে তার মধ্যে বাংলাদেশ পেয়েছে সবচেয়ে বেশি ফ্যাসিলিটিড ভেন্যু। এই ব্যাপারটা মেয়েদের আরো বেশি অনুপ্রাণিত করছে। এত সুন্দর মাঠ, এত সবকিছু অর্গানাইজ, মানে আসলে মাঠ দেখেও আমাদের না প্লেয়ারদেরও ভালো লেগেছে। তারা মানে চাচ্ছে যে প্রতি মুহূর্ত যদি ট্রেনিং এর টাইমটা আরো বেশি থাকতো তাহলে করার জন্য, যেহেতু আজকে আমরা 2 ঘন্টার জন্য ফিল পেয়েছি। আগের দিন সিডনিতে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে বাংলাদেশ। রুদ্ধদ্বার হওয়ায় ফলাফল প্রকাশ হয়নি। এশিয়ান কাপের প্রথম ম্যাচেই 9 বারের চ্যাম্পিয়ন চীনের মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। নিশ্চয়ই ওই ম্যাচের জন্য ট্যাকটিক্যালি প্রস্তুতির সাথে মেন্টাল স্ট্রেংথও বাড়াতে হবে। শেখ আশিক, স্টার নিউজ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের 2025-26 মৌসুমের শেষ 16 ড্র অনুষ্ঠিত হয়েছে। টানা পঞ্চমবারের মতো রিয়ালের প্রতিপক্ষ সিটি, পিএসজির প্রতিপক্ষ চেলসি, বার্সেলোনা খেলবে আর্সেনালের বিপক্ষে। বিস্তারিত কেমসনের রিপোর্টে। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি। সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। ফাইনালের আগে বার্সার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে আর্সেনাল। রিয়ালের সামনে একের পর এক কঠিন প্রতিপক্ষ। সিটির বাধা পেরোলেও পিএসজি, লিভারপুল, চেলসি, বায়ার্ন মিউনিখের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়তে হতে পারে তাদের। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে পারে এল ক্লাসিকো। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গেল 7 মৌসুমের 6টিতেই মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি। দু দলের হাড্ডাহাড্ডি লড়াইগুলো দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল। হয়তো তাদের মনের আশা পূরণ করেছে বিধাতা। আবারও মুখোমুখি হচ্ছে রিয়াল ম্যান সিটি। শুক্রবার সিওনে অনুষ্ঠিত 2025-26 মৌসুমের শেষ 16 ড্র 2 দলকে আবারও প্রতিপক্ষ বানিয়েছে। তবে সেটা রিয়াল ফ্যানদের জন্য হতে পারে বিষাদের কারণ তুলনামূলক কঠিন প্রতিপক্ষ তাদের অপেক্ষায়। বার্সেলোনা অবশ্য আনন্দেই আছে। রাউন্ড 16-এ তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। প্রায় 2 যুগ পর চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হতে যাচ্ছে তারা। তবে ফাইনালের আগে বার্সার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে আর্সেনাল। এছাড়া শেষ 16তে মুখোমুখি হবে চেলসি, পিএসজি, লিভারপুল, গালাতাসারাই, আতলেটিকো মাদ্রিদ, টটেনহ্যাম, স্পোর্টিং, বোডো গ্লিম্ট, বায়ার্ন মিউনিখ, আতালান্তা, বায়ার লেভারকুসেন, আর্সেনাল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ হবে 10 ও 11 মার্চ, দ্বিতীয় লেগ 17 এবং 18 মার্চ। কেমসনি, স্টার নিউজ। দর্শক, খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের, কিন্তু আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।